আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার। প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। এই বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা। চীনের মধ্যস্থতায় ঢাকার নপিত বৈঠক শুরু। এইচএসসির ফল প্রস্তুত, প্রকাশ্যে সংসদে বিল। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ। মহানগরীর বাইরে যাচ্ছে 4 বাস টার্মিনাল। সমন্বিত গণপরিবহন কোম্পানির জন্য 100 কোটি টাকা বরাদ্দ। এবং জঙ্গি ঝুঁকির বৈশ্বিক সূচকে নিরাপদ ঢাকা। উস্কানি দিতেই ধর্মের অপব্যাখ্যা, মন্তব্য ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরও থাকছে। ঘাতক দালাল নির্মূল কমিটির 28 বছর। 72-এর সংবিধানের মূলনীতিতে অবিচল থাকার অঙ্গীকার। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার। দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ওই ভ্যাকসিন আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, টিকা আসলে শুরুতেই পাবে স্বাস্থ্যকর্মীরা, আর ঢাকা থেকেই শুরু হবে টিকাকরণ। প্রাথমিকভাবে জেলা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও প্রতিদিন 2 লাখ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতের উপহার সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার। দুপুরে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। না, ভিভিআইপি আগে আমাদের জন্য পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। তিনি জানান, উপহারের টিকা আসার পরপরই বিতরণ শুরু হবে। গুরুত্বপূর্ণ কেউ নয়, শুরুতেই স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হবে টিকাকরণ। প্রথমে ঢাকায়, পরবর্তীতে সারা দেশে টিকা কার্যক্রম শুরু হবে। জেলা পর্যায়ে 4টি ও উপজেলায় 2টি করে টিম কাজ করবে। ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য 3টি বিকল্প জায়গা ঠিক করে রাখা হয়েছে। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডি স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করব কোন জায়গায়। করোনা ভাইরাসের টিকা ওয়াক ইন কুল, অর্থাৎ ছোট ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশের 29 জেলায় আছে এ ব্যবস্থা। আরও 18টি জেলায় ওয়াক ইন কুল সিস্টেম তৈরি করা হচ্ছে। তবে প্রতিটি জেলা উপজেলায় রয়েছে হিমায়িত বাক্সে টিকা সংরক্ষণের ব্যবস্থা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দৈনিক সংক্রমণ হার কমে 4.65%। একদিনে মারা গেছে আরও 20 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,942 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 319তম দিনে দেশে 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,097 জন। এর মধ্যে শনাক্ত 702 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,29,031 জন। নতুন 682 জন সহ সুস্থ হয়েছেন 4,73,855 জন। করোনায় এ পর্যন্ত পুরুষ মৃত্যু হার 75.77% ও নারী 24.23%। দেশে করোনা পরীক্ষা হয়েছে 34,85,257 জনের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা শুরু হবে বলে আশাবাদী বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় মিয়ানমার বাংলাদেশ বৈঠকের পর গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোহিঙ্গা সংকট দুই দেশেরই আর্থসামাজিক উন্নয়নে অন্যতম প্রধান বাধা বলে বৈঠকে আলোচিত হয়। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া গতিশীল করার তাগিদ দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের অবস্থান এই বৈঠকে ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 8 লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হয়েছিল মিয়ানমারের কাছে।
যাচাই বাছাই করে 28,000-এর একটি তালিকা ফেরত দিয়েছে দেশটি। ফেরত আসা তালিকা বিশ্লেষণে দেখা গেছে 840 জন রোহিঙ্গা 12টি ভিন্ন ভিন্ন গ্রামের বাসিন্দা। এমন বিচ্ছিন্নভাবে তৈরি 28,000 তালিকা থেকেই প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। বাংলাদেশের প্রস্তাব বিচ্ছিন্নভাবে নয়, গ্রামভিত্তিক তালিকা অনুসরণ করে ফেরত নিতে হবে রোহিঙ্গাদের। এই প্রস্তাবে মিয়ানমার সম্মতি না দিলেও আগামী জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হতে পারে জানায় দেশটি। এর আগে দুদফা ভেস্তে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া, তাই এবার আর কোনো ক্ষণস্থায়ী প্রক্রিয়ায় যেতে রাজি নয় বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে ত্রিপাক্ষিক বৈঠকে এই বিষয়গুলোই আলোচিত হয়। প্রায় 1 বছর পর সচিব পর্যায়ের এই বৈঠকে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল, এমনটাই দাবি পররাষ্ট্র সচিবের। গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক যদি আমরা করতে পারি, চিহ্নিত করতে পারি, তাহলে সেইখানে যে সমস্ত পরিবার আছে যাদেরকে ভেরিফাই করা হয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রথম যে ব্যাচ বলি বা প্রথম যে আমাদের শুরু হবে সেটা আমরা সেভাবেই আমরা একটা আলোচনা হয়ে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। আজকের যে টোন বা ডিসকাশনে একদম হতাশ হওয়ার মতো কিছু আমরা দেখি নাই। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাবাসনের প্রস্তাব ছিল বাংলাদেশের, মিয়ানমার সাড়া দেয়নি। তবে দ্বিতীয় প্রান্তিকে কোনো এক সময়ে প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী 3 দেশেই। সচিব বলেন, রাতারাতি এই সমস্যার সমাধান হবে এমনটা আশা করা ঠিক না। 2টা ডেট দিয়ে আমরা সফল হতে পারিনি, তো এখন সেগুলোর থেকে শিক্ষা নিয়ে কিভাবে সফল হওয়া যায় সেই চেষ্টাই থাকবে আমাদের। চাইনিজ ভাইস মিনিস্টার যখন সামারাইজ করলেন তখন ওই ইন্টারন্যাশনাল কমিউনিটির কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের কথা বললেন এবং সেটা কিন্তু সে অপোজ করে নাই। এবারে মধ্যস্থতায় রয়েছে চীন। এই প্রক্রিয়ায় জাপান, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যুক্ত হবে, এমনটাই আশা করছে বাংলাদেশ। মহাপরিচালক পর্যায়ে বাংলাদেশ মিয়ানমার হটলাইন চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি এবং সমমানের ফল প্রকাশ সংশ্লিষ্ট 3টি আইনের সংশোধন প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। পরে বিলগুলো পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলগুলো পাশ হয়ে আইনে পরিণত হলেই দ্রুত ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 11টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার কথা ছিল 13,65,000-এর বেশি শিক্ষার্থীর। পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল 1 এপ্রিল। করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফলের গড় করে এইচএসসির ফল নির্ধারণ করার ঘোষণা দেয় সরকার। এ নিয়ে জটিলতা দেখা দিলে আইন সংশোধনের জন্য মন্ত্রিসভায় খসড়া অনুমোদনের পর বিল আকারে তোলা হয় জাতীয় সংসদে। উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2021 সংসদে উত্থাপন করেন। এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। বিলগুলো আইন হিসেবে পাশ হওয়ার পর দ্রুতই ফল ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। যদি সংসদ পাশ করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। এটি সংসদের এখতিয়ার, সংসদ কবে পাশ করবে তার উপরে নিশ্চয়ই আমাদের কথা বলবার কোনো এখতিয়ার নেই। এদিকে দেশের 15টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া 14টি অলাভজনক বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তর পর্বে মন্ত্রী জানান, কোনো চিনিকল বন্ধ করা হয়নি, সে বিষয়ে কোনো সিদ্ধান্তও নেই। তবে 6টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এডুকেশন ওয়াচ। মহামারীকালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলার বিষয়ে যাচাই প্রতিবেদনে 6 দফা সুপারিশও তুলে ধরে প্রতিষ্ঠানটি। এছাড়া বাজেটে আরও 10% বরাদ্দ বৃদ্ধিরও দাবি করেন গবেষকরা। আদিত্য মামুনের রিপোর্ট। এটি গত বছরের 17 মার্চের আগের চিত্র। দেশে করোনা ভাইরাস সংক্রমণের পরপরই বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। তারপর থেকেই ঘরবন্দি শিক্ষার্থীরা। পিএসসি, জেএসসি, উচ্চ মাধ্যমিক সহ কোনো পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় করোনা দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে অনলাইনে এডুকেশন ওয়াচের সমীক্ষা প্রতিবেদন প্রকাশ। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর সক্ষমতা যাচাই করা ও করোনা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের ভীতি দূর করে হাইজিন প্র্যাকটিস বাস্তবায়ন সহ বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয় প্রতিবেদনে। নিয়মিত তদারকি জোরদার করে প্রাতিষ্ঠানিকভাবে ভিজিলেন্স টিম গঠনের তাগিদ দিয়েছেন গবেষকরা। যেসব জায়গাগুলোতে ইনফেকশন কম, সেখানে আমরা আমাদের স্কুলগুলো করে দেখতে পারি। এডুকেশন সেক্টরেও সরকারকে আসলে বড় একটা প্রণোদনা দেওয়ার দরকার পড়বে। ভিজিলেন্স টিম করতে হবে এলাকা ভিত্তিক, যে কোন প্রতিষ্ঠানে কি হচ্ছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো যদি হঠাৎ কোনো শিক্ষার্থী বা শিক্ষক আক্রান্ত হন, তাহলে সেই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য বিশেষ ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে। বিদ্যালয়গুলো খুলে দিতে 6 দফা সুপারিশও তুলে ধরেন বক্তারা। 6টা খাতে সুপারিশ, একটা হলো স্কুল খোলা নিয়ে, আরেকটা হলো নিরাপত্তা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করা, 3 নম্বর হলো ক্ষতিটা পোষানোর 2 শালা পরিকল্পনা। কোভিডের কারণে এই 3টি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সেখানে শিক্ষা এবং প্রশিক্ষণ সরাসরি শিক্ষার সাথে যুক্ত। মহামারীকালে তৃণমূল শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে, সে কারণেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেয়া হয়। করোনা পরিস্থিতিটা বিবেচনা করতে হবে কোভিড ম্যাপিং এর উপরে। যেখানে সবচেয়ে কম করোনা আক্রান্ত, সেখানেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ডিপ্রাইভড। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়গুলো খুলে দেয়া যায় কিনা সে বিষয়ে সরকারকে ভাববার তাগিদ দেন গবেষকরা। আমরা কিন্তু সরকারকে এই কথা কখনো বলছি না যে ফেব্রুয়ারিতে খুলে দিতে হবে বা মার্চে খুলে দিতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু তারা পরিবেশ পরিস্থিতি যেন বিবেচনা করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর শেষ সীমানায় নির্মাণ করা হচ্ছে 4টি আন্তজেলা বাস টার্মিনাল। বিরুলিয়া, কেরানীগঞ্জ, কাঁচপুর ও হেমায়েতপুরে এসব টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তাছাড়া ঘাটারচর মতিঝিল পাইলট প্রকল্পের শেষ প্রান্ত কাঁচপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই প্রকল্পের অবকাঠামো উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের বিষয়ে কথা বলেছেন 2 সিটি মেয়র। বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভায় তারা এসব কথা বলেন। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর নিত্য ভোগান্তির নাম যানজট। 2 সিটির মেয়র দায়িত্ব নিয়ে যানজট নিরসনে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এ নিয়ে বাস মালিকদের সাথে বৈঠক করেছেন কয়েক দফা। এই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেয় ঢাকার বাইরে নির্মাণ করা হবে 10টি আন্তজেলা বাস টার্মিনাল। এর মধ্যে 4টি বাস টার্মিনাল স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভায়। 4টি জায়গায় আন্তজেলা বাস টার্মিনাল স্থাপন করলে সারা দেশের যে বাসগুলো ঢাকামুখী যাতায়াত করে সেগুলোর জন্য আমরা নির্ধারণ করতে পারবো। তাছাড়া চলমান পাইলট প্রকল্পটির বাস ভাড়া, স্টপেজ এবং প্রকল্পের খসড়া নীতিমালা তৈরির বিষয়ে কথা বলেন 2 মেয়র। যেই জায়গায় আমরা পাইলটিং করে আমরা এগিয়ে যাব, সেই জায়গায় সুনির্দিষ্ট বাস বে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া, সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না। পাইলট প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের জন্য বাস মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে 100 কোটি টাকার মতো একটি বরাদ্দ নির্ধারণ করা যায়, যাতে করে যে বাসগুলো এই রুটগুলোতে চলবে সেগুলো আধুনিকায়ন করার জন্য। পাইলট প্রকল্পটির সঠিক বাস্তবায়ন রাজধানীকে যানজট মুক্ত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে 2 সিটির কর্মকর্তারা। এই বিশৃঙ্খলাকে আমরা টোটালি একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু আমরা চাচ্ছি, এবং আমাদের আলটিমেট গোল কিন্তু এটাই। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এই প্রকল্পে বাস বে ও বাস স্টপেজ নির্ধারণ করেছে 2 সিটি কর্পোরেশন। দিকে বা ফলাফলের দিকে
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি তৎপরতা চালানো হয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। বৈশ্বিক সূচকে জঙ্গি ঝুঁকির দিক থেকে ইউরোপ আমেরিকার চেয়ে ঢাকা নিরাপদ বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা। মিনালা দিবার রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, বাংলাদেশে আল কায়েদার কোনো শাখা থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। বাংলাদেশে আল কায়েদার কোনো অস্তিত্ব নাই, তারপরেও আমরা দেখেছি বারবার আল কায়েদা আইএস এর অস্তিত্ব এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, যেটি আমরা সবসময় ওয়েলকাম করি, সেই প্রমাণগুলো আমাদের হাতে দিলে আমরা সেটি যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। হলি আর্টিজানের পর জঙ্গি তৎপরতায় একটা মহল সহায়তা করছে উল্লেখ করে মনিরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সরকারের জিরো টলারেন্স পলিসি এবং আমাদের প্রতি কঠোর নির্দেশনা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী সোসাইটি সমাজের সকলকে এগিয়ে আসতে বলেছিলেন এবং বিশেষ করে আপনাদেরকে আলেমুলেমাদের এগিয়ে আসতে বলেছিলেন বলেই দেখা গেছে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আলোচনায় জুমার নামাজে জঙ্গিবাদ, মাদক বাল্যবিবাহ সহ সন্ত্রাসের বিপক্ষে আলোচনা করতে ইমামদের প্রতি আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। প্রথম যখন বয়ান করেন তার জন্য 5টা মিনিট সময় আপনারা বেছে নিয়ে একদিনে কোনো দিন এটা বলতে পারবেন না, পর্যায়ক্রমে আপনারা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন, আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস জঙ্গিবাদ আপনার থাকবে না। জঙ্গি দমনে কোমল কঠোর নীতিতে অগ্রসর হওয়া জরুরি বলে মনে করেন আলোচকরা। আলোচনা যখন সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সেই মানুষটা কিন্তু আপনাদের কথাকে শোলা না কিন্তু গ্রহণ করার চেষ্টা করে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখবে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপ্রধান জো বাইডেন ও তার প্রশাসন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাদের মতে, চীন ভারতের সঙ্গে প্রতিযোগিতার জায়গা থেকে বাংলাদেশের মতো দেশগুলোকে দ্বিপক্ষীয়ভাবে আরও কাছে টানার চেষ্টা চালাবে বাইডেন প্রশাসন। এর ফলে জিএসপি সহ বাণিজ্যের বিভিন্ন খাতে আলোচনার সুযোগ বাড়বে, গুরুত্ব পাবে রোহিঙ্গা সহ অন্য ইস্যুগুলো। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে ক্ষমতার আসনে ডেমোক্র্যাট জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রশাসন। পরিবর্তন আনছেন ট্রাম্পের অনেক নীতিতে, এরই মধ্যে যার আভাস মিলেছে। এ অবস্থায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো দেশগুলোকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন এই প্রশাসন, সেই প্রশ্ন অনেকের কাছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে বাইডেন প্রশাসন অনেক বেশি স্থিতিশীল ও নিশ্চিতভাবে কাজ করবে, যা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। বিশেষ করে চীন ভারতে উত্থানের প্রেক্ষাপটে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশকে গুরুত্ব দেবে নতুন মার্কিন সরকার। একদিকে যেমন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের একটি দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতার এবং বাংলাদেশের যে ধরনের নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে অন্যদিকে চীন এবং ভারতের যে উত্থান, মিয়ানমারের যে ভূরাজনৈতিক গুরুত্বের কারণেও কিন্তু বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে। ফলে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর অঞ্চলে একটি আনপ্রেসিডেন্টেড, মানে যেটি নজিরবিহীন একটা গুরুত্ব বেড়েছে। 2013 সাল থেকে ঝুলে থাকা পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার জিএসপি সুবিধা এখনই পাচ্ছে না বাংলাদেশ। অপেক্ষা করতে হবে আরো অনেকটা সময়। তবে ইতিবাচক দিক হলো, দীর্ঘদিনের এই দাবি নিয়ে নতুন করে দর কষাকষির সুযোগ পাবে বাংলাদেশ। বাইডেন প্রশাসনের যে ধরনের ইকোনমিক টিম ইতিমধ্যে এসছে এবং বৈশ্বিকভাবে বাইডেন যেভাবে এক ধরনের এনগেজমেন্টের কথা বলছেন এবং মাল্টিল্যাটারালিজমের কথা বলছেন, এগুলোর কারণে আমার কাছে মনে হয় যে এই ইস্যুগুলোতে অন্তত একটি সুস্থ স্বাভাবিক যে কূটনৈতিক তৎপরতা, সেটি নিশ্চয়ই করা যাবে। মানবাধিকার ইস্যুতে আগে থেকেই তৎপর বাইডেন ও কমলা হ্যারিস। তাই রোহিঙ্গা গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমলা হ্যারিস এবং বাইডেন উভয়ই কিন্তু এই ধরনের ইস্যুতে অত্যন্ত তৎপর, মানবাধিকারের ইস্যুতে এবং বিশেষ করে গণহত্যার ইস্যুতে।
ফলে সেখানে রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আরো সক্রিয় হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে আরো সহযোগিতা করার সম্ভাবনা আছে। তবে সাফল্য পেতে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কৌশলী হয়ে কাজ করতে হবে সংশ্লিষ্টদের। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে সাম্প্রদায়িক রাজনীতি গণতন্ত্রের বাধা বললেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিমানবন্দর সড়কে স্বামী স্ত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার, ছিল না লাইসেন্স। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যায় 7টার 21 সংবাদ। স্বাধীনতা বিরোধী অপশক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সভায় তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। বক্তব্যে উল্লেখ করেন, গণতন্ত্র ও প্রগতির প্রধান বাধাই অপশক্তি। মুক্তিযোদ্ধাদের বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন ও চেতনাকে দুর্বল করে দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাজনীতিতে বিএনপির মিথ্যাচারেরও সমালোচনা করেন তিনি। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির প্রতিভু বিএনপি বারবার প্রতারণা, চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়াবার সৎসাহস রাজনৈতিক অবস্থান আজকে বিএনপি নেই। অভিন্ন চেতনার অনুসারী সকল শক্তিকে আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। অন্যদিকে সরকার ভ্যাকসিন নিয়ে ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সরকারের উদাসীনতায় করোনায় প্রাণহানি নিয়ন্ত্রণ করা যায়নি। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করলে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় সরকার দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। যে সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এই ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন হয়েছে, তাদের দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির কারণে এই ভ্যাকসিনটাও আজকে প্রয়োগ করাটা একটা টোটালি মেস হয়ে গেছে। এটা তারা সহজে করতে পারবে না। পিপলস লিজিং এর শেয়ার নিজের নামে লিখে নেয় সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন মোয়াজ্জেম সহ 5 জনকে 3রা ফেব্রুয়ারি তলব করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেন। নিজের বিও বা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব থেকে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অনুকূলে শেয়ার ফেরত কেন দেওয়া হবে না জানতে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন সহ তার পরিবারের 2 সদস্যকে তলব করেন হাইকোর্ট। অবসায়ন প্রক্রিয়াধীন থাকা পিএফএলএস এর প্রফেশনাল লিকুইডার মোহাম্মদ আসাদুজ্জামান খানের আবেদনে আদেশ দেন হাইকোর্ট। একজন হচ্ছেন ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন, আরেকজন হচ্ছেন ফারজানা মোয়াজ্জেম, আরেকজন হচ্ছেন এহসান ই মোয়াজ্জেম, 4 নম্বর হচ্ছে ই সিকিউরিটিজ লিমিটেড যেটা ক্যাপ্টেন মোয়াজ্জেমের মালিকানাধীন, আর আরেকটা হচ্ছে গ্রেট ওয়াল ল্যান্ড প্রপার্টি লিমিটেড, এটাও ক্যাপ্টেন মোয়াজ্জেমের মালিকানাধীন। রাজধানীর বিমানবন্দর সড়কে স্বামী স্ত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর মালিবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সিআইডি জানায়, আজমেরি পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহত হন স্বামী স্ত্রী। এরপর লাইসেন্সবিহীন ঘাতক চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খুব দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ঘাতক বাস চালককে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। আসামিকে থানায় স্থানান্তর করা হয়েছে। অক্লান্ত প্রচেষ্টায় আমরা টেকনোলজি এবং আমাদের সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বাচ্চা লোককে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমরা তো দেখিনি, ড্রাইভিং লাইসেন্স তো থাকার কথা স্বীকার করছে, আমরা দেখিনি এটা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ যখন প্রস্তুত, তখন আবারও মৌলবাদী অপশক্তির আস্ফালন। বর্তমান বাস্তবতায় শহীদ রওনি জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যে আন্দোলন শুরু করেছিল, সে আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির। এখনই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি তার।
মুক্তিযুদ্ধের ইতিহাস, বিকৃতি রোধ এবং বাংলাকে আফগান বানানোর চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান এই লেখক সাংবাদিকের। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। দীর্ঘ মুক্তি সংগ্রাম, এক নদী রক্ত আর মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর উল্টো পথে যাত্রা। জিয়া, এরশাদ, খালেদা জিয়ার হাত ধরে ঘাতক দালালদের বারবারন্ত। দেশে কোনো যুদ্ধাপরাধী নেই, তখন থেকেই নেই, এখনো নেই। মানবতা বিরোধী বিচার নয়, এটা জোটকে ধ্বংস করার জন্য। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 1992 সালের 19 জানুয়ারি গঠিত 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি রাজপথে নামে। গণ আদালতে বিচার হয় রাজাকার গোলাম আজমের। প্রতিষ্ঠার পর থেকে ঘাতক দালালদের বিচার, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয় সংগঠনটি। এ পর্যন্ত শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী প্রায় সকলেরই বিচার হয়ে গেছে, এখন বাকি আছে সংগঠনের বিচার। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিচার শুরু হয় 71-এর মানবতা বিরোধীদের। এরই মধ্যে কাদের মোল্লার ফাঁসির দাবিতে হয় গণজাগরণ। ঘাতকদের বিচার যখন চলছে, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে, তখন মৌলবাদী অপশক্তির আস্ফালন আঘাত করছে জাতির পিতার ভাস্কর্যে, আঘাত করছে বাঙালি সংস্কৃতির উপর। সংস্কৃতির কোনো ধর্ম হয় না, ভাষার কোনো ধর্ম হয় না, কিন্তু এরা সংস্কৃতিকে ধর্মের সঙ্গে এক করে দিচ্ছে, ভাষাকে ধর্মের সঙ্গে এক করে দিচ্ছে, বাংলাদেশকে ইসলামের সমর্থক বানাচ্ছে। এইটা তো কখনো হতে পারে না। এই গবেষকের দাবি, 72-এর সংবিধানের আলোকে দেশকে প্রতিষ্ঠিত করতে ধর্মভিত্তিক রাজনীতি এখনই নিষিদ্ধ করা দরকার। এই বাংলাদেশ তো সেই সংবিধান অনুযায়ী চলবে। বাংলাদেশ তো মোল্লা উমরের আফগানিস্তান হবে না। এই যে জঙ্গি মৌলবাদের যে উত্থান বা রাজনৈতিক ইসলামের যে উত্থান, এইটা এখন আমি মনে করি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এই মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিকের। আমাদের বিজয়ের আগুন আমরা নিভতে দেব না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচারের মামলায় 2 জন গ্রেপ্তার, নজরদারিতে অনেকে। নিরাপত্তা হুমকিতে ক্যাপিটাল হিলে লকডাউন ঘোষণা, বাইডেনের শপথের মহড়া স্থগিত। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে। চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচারের মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতারে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছিল সিআইডি। অবশেষে রাজধানীর শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয় তাদের। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। একটা মাত্র চক্র যদি হতো তাদেরকে ধরা সহজ ছিল। আমার ধারণা যেটা, যে এই অনেকগুলো চক্রের সাথে জড়িত আছে। তা আমরা তো পর্যায়ক্রমে শুরু করছি এবং আমরা তদন্তের পর্যায়ে আমরা যাদেরকে পাবো তাদেরকে তো আইনের আওতায় অবশ্যই আনবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব আবু হেনা মুস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু কর্নার সাধারণ মানুষ, শিক্ষানুরাগী, গবেষকদের বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে আরও উদ্বুদ্ধ করবে। স্পারসোর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভবিষ্যতে বঙ্গবন্ধু কর্নারের সমৃদ্ধিকরণে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে। স্বাধীনতা, আমাদের প্রিয় মাতৃভূমি ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সমার্থক শব্দ। আমরা যত বেশি জাতির পিতাকে জানব, তত বেশি বাংলাদেশকে জানব, মাতৃভূমিকে জানব, তত বেশি আমাদের ভিতরে দেশপ্রেম জাগরুক হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
চকলেট মল্ট পানীয় মাইলোর সাথে চুক্তিবদ্ধ হলেন দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল। চুক্তির পর তামিম ইকবাল মাইলোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন। এই সময়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তামিম ইকবালকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেসলে বাংলাদেশের যোগাযোগ এবং মার্কেটিং বিভাগের প্রধান শাম্মী রুবায়েত করিম। বলেন, মাইলোর সাথে তামিম ইকবালের এই চুক্তি তরুণদের স্বাস্থ্য ও মানসিক শক্তি এবং মাইলো সম্পর্কে জানতে উৎসাহিত করবে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে 10 মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কাল সিরিজের প্রথম ম্যাচ। ব্রিসবেনে পন্থের ব্যাচে অস্ট্রেলিয়াকে মাটিতে নামালো ভারত। ওয়াহানের নেতৃত্বে সিরিজ জয়। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার। প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। এই বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা। চীনের মধ্যস্থতায় ঢাকা নৌপৃথ বৈঠক শুরু। এইচএসসির ফল প্রস্তুত, প্রকাশের সংসদে বিল। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ। মহানগরীর বাইরে যাচ্ছে 4 বাস টার্মিনাল। সমন্বিত গণপরিবহন কোম্পানির জন্য 100 কোটি টাকা বরাদ্দ। জঙ্গি ঝুঁকির বৈশ্বিক সূচকে নিরাপদ ঢাকা। উস্কানি দিতেই ধর্মের অপব্যাখ্যা, মন্তব্য ধর্ম প্রতিমন্ত্রী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে